স্বাগত জানাচ্ছি আমার আজকের আলোচনায়। আহ, আমরা এর মধ্যে বেশ কিছু মজাদার টপিক নিয়ে আহ, আপনাদের সামনে হাজির হয়েছিলাম। এর মধ্যে ছিল জন্মদিনে একটা প্রসঙ্গ যে সাবেক আমলের কথা বা সেকাল বা একাল জন্মদিন কিভাবে উদযাপিত হয় সেই প্রসঙ্গে আমরা কথা বলেছি। আমরা কথা বলেছি মাইলস্টোন স্কুলকে কেন্দ্র করে জাতিসংঘ, শান্তিরক্ষা মিশন, নানান বিষয়ে কথা বলেছি। আজকে আমরা কথা বলবো নেপাল নিয়ে। নেপালের আলোচনাটা আসলে দুটা ভাগ করছি। তার একটা হচ্ছে যে আপনি নেপাল যাবেন, কেন যাবেন, কিভাবে যাবেন। আরেকটি হচ্ছে যে নেপাল মানুষ, বাংলাদেশের মানুষ বিশেষত কেন যায়। তো সেই জায়গা থেকে হচ্ছে একটু বলে রাখি যে নেপাল মূলত একটি ভূমিকম্প প্রবণ এলাকা। সেই ভূমিকম্প নিয়েও আমরা কিছুটা কথা বলবো, যে আমাদের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বলেন বা ইতিহাসের জায়গা থেকে বলেন, এই বিষয়গুলো আসলে আমাদের জানা দরকার। তা আজকে নেপালকে কেন্দ্র করেই নানান বিষয়ে কথা বলবো। তো শুরুতেই হচ্ছে নেপাল বাংলাদেশ থেকে মানুষ কেন যায়, কিভাবে যায় সে আলাপটা করি। চুক্তি অনুযায়ী নেপালের সাথে আমাদের সম্পর্ক যেটি, সেটি হচ্ছে দুইভাবে যেতে পারি আমরা। একটা হচ্ছে সার্ক স্টিকার নিয়ে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আমাদের এই সার্ক স্টিকারটা যদি আপনার নেওয়া থাকে, আপনি নেপাল, ভারত, পাকিস্তান, মালদ্বীপ এই জায়গাগুলোতে যেতে পারবেন। তো এটা তো গেল সার্ক স্টিকার নিয়ে যাওয়ার একটা ইস্যু। এর বাইরে আরেকটি হচ্ছে আমাদের যেটা চুক্তির কথা বলছিলাম, সেই চুক্তি অনুযায়ী অন অ্যারাইভাল ভিসা হচ্ছে বাংলাদেশ থেকে মানুষ যায় নেপালে। অন অ্যারাইভাল ভিসা হচ্ছে আপনি সরাসরি নেপাল চলে যাবেন, গিয়ে সেখানে ফর্ম পূরণ করে নেপালে প্রবেশ করবেন। তবে এখনকার একেবারেই সর্বশেষ নিয়ম অনুযায়ী অন অ্যারাইভাল ভিসায় আপনি যদি যানও, এখান থেকে হচ্ছে আপনি যদি অনলাইনে ফর্মটা পূরণ করে দিয়ে তারপরে যান, তার আপনার ইমিগ্রেশনের সময়টা অনেকটাই কম লাগবে। এর বাইরে আরেকটি প্রসেস আছে, আপনি সেটি হচ্ছে ঢাকায় নেপাল এমবেসিতে আবেদন করবেন। সেটি মূলত আপনি অনলাইনে পূরণ করবেন, তারপর হার্ড কপিটা নিয়ে এমবেসিতে গেলে হিসেব অনুযায়ী আপনাকে 3 থেকে 4 দিনের মধ্যেই ভিসা দিয়ে দেওয়ার কথা। অবশ্য গত 1 বছর ধরে, বিশেষ করে গত 7-8 মাস ধরে একটু পরিবর্তন এসেছে। আপনি এমবেসিতে অনলাইনে আবেদন করে যখন যাবেন, এটি 1-1.5 মাস বা তার বেশিও লেগে যেতে পারে। তো সেই জায়গা থেকে হচ্ছে আপনি অন অ্যারাইভাল ভিসা এবং অনলাইনে আবেদন করে তারপর আপনি এমবেসিতে যাবেন, একটু কষ্ট হয় এখন ভিসাটা পেতে। আর নেপাল আপনি যখন যাবেন, মনে রাখবেন যে আপনি প্রতি বছর যদি একবার যান তো কোনো কথা নেই, কিন্তু আপনি যদি একাধিকবার যান তাহলে প্রথমবার আপনি ট্রাভেল ট্যাক্স না দিয়েই বা ভিসা ফি, যেটাই আমরা যেভাবে বলি না কেন, কোনো ফি ছাড়াই আপনি নেপালে প্রবেশ করতে পারবেন। বাংলাদেশ থেকে মানুষ কেন নেপালে যায়? একটি হচ্ছে পর্বতারোহী যারা আছেন, আমরা জানি যে এভারেস্টে যাওয়ার জন্যে অনেকে তিব্বত দিয়ে যান, অনেকে নেপাল হয়ে যান। নেপালের আয়ের একটা বড় উৎস অবশ্য এই এভারেস্টে যারা যায় তাদের কাছ থেকে যে ফিটি পায়, এটি নিয়ে আমরা আরেকদিন কথা বলবো। কারণ নেপাল এই ফির পরিমাণ যে হারে বাড়িয়েছে, সেটি অনেকে নিরুৎসাহিত হচ্ছেন। বিশেষ করে টাকায় আয় করে ডলারে খরচ করা আসলে একটা কঠিন কাজ। এটি নিয়ে আমরা আগেও অনেক কথা বলেছি।
তো এই ফির বিষয়টা আমরা পরে আরেকদিন আলাপ করব। এবং যেটি হচ্ছে যে বলছিলাম নেপাল কেন যায়, একটা হচ্ছে আমাদের এখানে যারা পর্বতারোহী আছেন এখন বাংলাদেশে বেশ কয়েকশো বলবো না, আমার ধারণা হাজার ছাড়িয়ে গেছে। এদের প্রত্যেকেরই স্বপ্ন থাকে এভারেস্টের সর্বোচ্চ চূড়ায় যাওয়া, হিমালয়ের সর্বোচ্চ চূড়ায় যাওয়া, এভারেস্টিংয়ে যাওয়া, এই একটি বিষয় তো আছেই। এর বাইরে অনেকে যান নেপালের অসাধারণ প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য, সাথে ঐতিহাসিক স্মৃতিসৌধ, মন্দির, এই বিষয়গুলো দেখার জন্য। কেউ কেউ যান পুণ্য আহরণের জন্য, পুণ্য সঞ্চয়ের জন্য যান, কিছু আছে চিকিৎসার জন্য যান। নেপালের একটা দুর্গম জায়গা, অনেকটা বলবো যেটা নেপাল চীন যেই সীমান্ত, সেই সীমান্ত লাগোয়া একটা জায়গা আছে, সেখানে উষ্ণ প্রস্রবণ আছে। এই উষ্ণ প্রস্রবণে হচ্ছে গিয়ে অনেকেই সেখানে পুজো যেমন দেন, আবার একই সাথে সেখানকার পানিতে অনেকটা সময় কাটান। তাতে অনেক ধরনের রোগ সেরে যায়। এটাকে অনেকে বলেন যে এটা কুসংস্কার, আসলে কুসংস্কার না, এর বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। এবং আমাদের বাংলাদেশেরও অনেকে যান, আমি অনেক ভারতীয় থেকে শুরু করে ইউরোপিয়ানদেরও দেখেছি সেই উষ্ণ প্রস্রবণে যান তারা, এবং তাদের ভাষ্য অনুযায়ী তারা সুস্থ হয়েছেন বা অনেকটাই ভালো আছেন। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে আরেকদিন আলোচনা হতে পারে। আপনারা চাইলে এটা গুগলে সার্চ দিয়ে জেনে নিতে পারেন যে উষ্ণ প্রস্রবণে গোসল করলে কি উপকারিতা পাওয়া যায়। এই তো গেল আরেক ধরনের মানুষ যারা নেপাল যাচ্ছেন, কেউ পুণ্য করতে, কেউ অসুস্থতা সারাতে, কেউ ঘুরতে যাচ্ছেন। আরেক ধরনের মানুষ আছেন যারা পাসপোর্টটাকে একটু ভারী করা, যে ইউরোপ আমেরিকায় যাওয়ার আগে, ভিসার জন্য আবেদন করার আগে কয়েকটি দেশ ভ্রমণ করেন, সেই বিবেচনায় কেউ কেউ নেপাল যান। যদিও ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, এই দেশগুলো ভ্রমণ করে পাসপোর্টে স্টিকার লাগানো এটা আসলে খুব কার্যকর কিছু না আসলে, কিন্তু তারপরে অনেকে যান পাসপোর্টে অন্ততপক্ষে আরেকটা স্টিকার লাগানোর জন্য। তো যারা স্টিকার লাগানো চিন্তা করে যান তাদের জন্য বলে রাখি যে আপনি যখন অন অ্যারাইভাল ভিসায় যাচ্ছেন, সেই সময় গিয়ে আসলে আপনি খুব বেশি সুবিধা করতে পারবেন না, কারণ ওই জায়গায় আলটিমেটলি স্টিকারটা থাকছে না, যেটা থাকছে সেটি হচ্ছে ইমিগ্রেশনে আপনাকে সিল দিয়ে দিচ্ছে। তো যারা এই যে পাসপোর্টকে ভারী করা, পাসপোর্ট আরেকটা স্টিকার লাগানো ওর কথা চিন্তা করেন, তাদেরকে যেটি একটু আগে বলছিলাম যে ওখানে আসলে আপনি কোনো ইয়ে পাবেন না, স্টিকার পাবেন না। সেখানে যেটা হয় আমি আপনাদেরকে একটু দেখাই। এই ধরনের একটি সিল দিয়ে আপনাকে কয়দিনের জন্য ভিসা দিচ্ছে, সেটি হচ্ছে আপনাকে লিখে দিবে। সেটি হচ্ছে নেপাল ইমিগ্রেশনের ট্যুরিস্ট ভিসা। তো সেই জায়গায় হচ্ছে আপনাদের যেটি দেখালাম, এটি হচ্ছে 15 দিনের একটি ভিসা, এর চাইতে বেশিও দেয়। তা ইনফ্যাক্ট আমি গিয়েছিলাম মূলত নেপালের স্বাস্থ্যসেবা দেখার জন্যে। তো সেই সময় হচ্ছে আমার আসলে চাইতে বেশি দিন দরকারও ছিল না। আমি গিয়েছিলাম সম্ভবত 5 দিন কি 6 দিনের জন্যে। তো সেই 5-6 দিনের জন্য যাওয়ার সময় হচ্ছে আমাকে এটি দেয়া হলো। তো সেই ক্ষেত্রে আমার 15 দিন না হলেও চলতো, কিন্তু ওরা 15 দিন, 30 দিন এভাবে ভিসা দিয়ে থাকে। তো যাই হোক,
তো দেখালাম যে এরকম একটা সিল দিয়ে তার মধ্যে লিখে দেবে। তো এই কয়েক ধরনের মানুষ মূলত বাংলাদেশ থেকে নেপাল যান। এবার আসি নেপালের একটু ঘোরাঘুরির প্রসঙ্গে যাই। সেটি হচ্ছে, আপনি কাঠমান্ডু যাচ্ছেন, কাঠমান্ডু গেলেন, তবে কাঠমান্ডুতে যে ত্রিভুবন এয়ারপোর্ট, এটি পাহাড়ে ঘেরা একটা এয়ারপোর্ট, বেশ কিছু দুর্ঘটনা সেখানে হয়েছে। আমাদের ইউএস বাংলার একটি বিমান দুর্ঘটনার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। তো এই খুব ঝুঁকিপূর্ণ এয়ারপোর্ট। তো সেই আপনি ত্রিভুবন বিমানবন্দরে যাবেন, গিয়ে আপনি পোর্ট এন্ট্রি নেবেন, নিয়ে আপনি তারপর হচ্ছে শহরে আসবেন। ওখানে পর্যটকরা সাধারণত ওঠার চেষ্টা করেন যে হোটেলটিতে, সেই হোটেলটির নাম হচ্ছে এভারেস্ট। আরও হোটেল আছে, 5 স্টার, 3 স্টার, সিঙ্গেল স্টার বা নর্মাল হোটেল, সেগুলো আপনি পাবেন। এবং খরচ যে খুব বেশি তা না। এবং এই হোটেলগুলোতে আপনি যোগাযোগ করলে আরেকটি খুব মজার জিনিস পাবেন, সেটি হচ্ছে আপনি চাইলে একটা নির্দিষ্ট সময়ের জন্য, যদি ওয়েদার ভালো থাকে, আপনি হেলিকপ্টারে করে হিমালয়ের উপরে ঘুরতে পারবেন। এভারেস্টের উপর দিয়ে আপনাকে চক্কর খাওয়াবে, আপনি উপর থেকে এভারেস্ট দেখবেন। আর এমনিতেও আপনি আকাশ পরিষ্কার থাকলে ঢাকা থেকে আপনি যখন কাঠমান্ডু যাবেন, যাওয়া বা আসার পথেও আপনি এভারেস্টের শৃঙ্গ ওটা আপনি দেখতে পারবেন। নেপালের মানুষ সাধারণত যখন ঘোরাঘুরি করে, বাংলাদেশ থেকে হোক বা বিশ্বের বিভিন্ন দেশ থেকে যখন পর্যটকরা যান, কাঠমান্ডুতে ঘোরার বেশ কিছু জায়গা আছে। আর সাথে হচ্ছে কেনাকাটার জন্য সাধারণত মানুষ থামেলে বেশি যায়। ওখানে গেলে আপনি পাথর, শাল থেকে শুরু করে নানান ধরনের সামগ্রী পাবেন। ওদের যেই ঐতিহ্যবাহী নাইফ আছে সেটি পাবেন, এরকম নানান ধরনের জিনিস বলে শেষ করা যাবে না। সুভেনির টাইপের নানান জিনিসপত্র পাওয়া যায়, অন্যান্য জায়গাতেও আপনি পাবেন, তবে থামেলে তুলনামূলকভাবে দামটা কম পড়ে। আবার কেউ ওই জায়গায় যাদের হার্ড ড্রিঙ্কসের দরকার তারা যান, ওখানে অনেকগুলো বার আছে, পাব আছে। তারপর যারা ক্যাসিনোতে আগ্রহী তারা সাধারণত ওখানেই যান। তো তবে সন্ধ্যার পরে থামেলটা নিরাপদ বলবো, কিন্তু তারপরও কিছু কিছু ঘটনা অনেক সময় ঘটে যায়। তবে নেপাল সরকার মূলত পর্যটকদের নিরাপত্তার ব্যাপারে খুব সচেতন। তারপরেও দুর্ঘটনা তো দুর্ঘটনাই। ওখানে রাজবাড়ি, পার্লামেন্ট ভবন ইত্যাদি ইত্যাদি এগুলো আছে, কিন্তু রাজবাড়ির ব্যাপারে একটা ছোট্ট দুঃখজনক ঘটনা হচ্ছে, ভূমিকম্পে এটি ক্ষতিগ্রস্ত হয়েছে, বলতে পারেন ধ্বংস হয়ে গেছে। নতুন করে আবার কিছুটা ওটা সংস্কার করার চেষ্টা হয়েছে, নতুন ভবন হয়েছে, এগুলো তো আছেই। তো ভূমিকম্পের জায়গাটা আমি আবার একটু পরে যাচ্ছি। মানুষ কাঠমান্ডুর পরে যেই জায়গাগুলো পছন্দ করেন তার একটা হচ্ছে পোখরা। অসাধারণ জায়গা, এই পোখরায় যায় অনেকে। কেউ ধুলিখেল বলে একটা জায়গা আছে, সেই ধুলিখেলে পাহাড়ের উপর রিসোর্ট আছে, সেই রিসোর্টে বসে আপনার ধরেন নৈসর্গিক দৃশ্য দেখেন, সকাল, দুপুর, বিকেল, রঙের খেলা। রঙের খেলা বলতে আমি বোঝাচ্ছি যে আকাশের যে আলো, সূর্যের যে আলো, সেই আলোরও এক ধরনের খেলা আছে, রং আছে। সেই রিসোর্টের বারান্দায় বসে সেই রঙের খেলা, আলোর খেলা দেখেন অনেকে। আর হচ্ছে পোখরার কথা তো বললাম, অসাধারণ জায়গা। নাগরকোট যান অনেকে, মন্দির আছে। তবে সেই
15-র আগের নাগরকোট আর এখনকার নাগরকোটে কিছুটা পার্থক্য আছে। শত শত বছরের পুরনো মন্দির সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর বাইরে যদি ধরি আপনার ধরেন ধুলিখেলের কথা বললাম, নাগরকোটের কথা বললাম, পোখরার কথা বললাম, ভক্তপুর বলে আরেকটা জায়গা আছে। ভক্তপুর সেই জায়গায় শত বছর বা হাজার বছরের পুরনো মন্দির আছে। সেই জায়গায় আপনার সেটা ভক্তপুর অনেকাংশেই ক্ষতিগ্রস্ত হয়েছে। ওখানে বেশ একটা চাতাল আছে, চাতালের 4 পাশ বা 3 পাশ 3.5 পাশ ঘিরেই হচ্ছে বিভিন্ন মন্দির। কোনো মন্দিরে আবার শুধুমাত্র ব্রাহ্মণরা যেতে পারবে, কোনো মন্দিরে শুধুমাত্র হিন্দু যেতে পারবে, হিন্দু সম্প্রদায়ের যারা আছেন, সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারাই যাবেন, অন্যদের সেখানে প্রবেশাধিকার নাই। আবার কিছু মন্দির আছে সেখানে সবাই যেতে পারেন। ললিতপুরের অবস্থাও তাই, সেখানেও বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। আসলে ওই যে বারবার ভূমিকম্পের কথা বলছি না, এই ভূমিকম্পে নেপাল খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে 2023-এর যে ভূমিকম্প, সেই ভূমিকম্পে কিছুটা ক্ষতি হয়েছে। এটা ছিল 2023-এর 4 নভেম্বর। এটা ছিল রিক্টার স্কেলে 5.7 মাত্রার ভূমিকম্প। সেই ভূমিকম্পে মৃতের সংখ্যা নিয়ে অবশ্য কিছুটা মানে ভিন্নতা আছে। কেউ বলছেন 128 জন মারা গেছে, কোনো হিসেব আছে 153 জন, কোনো হিসেব আছে 157 জন। তো এই যে 5.7 মাত্রার কি ভূমিকম্প এবং সেখানে 128 হোক আর 157 হোক, সংখ্যাটা নেহায়েত কম না। কিন্তু 2015-র যে ভূমিকম্প, সেই তুলনায় এটি কিছুই না। 2015 সালের 25 এপ্রিল ভয়ঙ্করতম ভূমিকম্প হয়েছিল নেপালে। আর আপনাদের অনেকেই জানেন, কারো কারো কাছে হয়তো বিষয়টা নতুন মনে হতে পারে, নেপাল ভূমিকম্প প্রবণ এলাকা কেন? আমরা জানি পৃথিবীটা 7টা প্লেটের উপরে, আমাদের যে অনেকটা গোলাকার যে পৃথিবী আমাদের, এই পৃথিবীর আমরা যেই স্তরে আছি, ভূপৃষ্ঠে এর যে জায়গাটায় আমরা আছি, এর নিচে হচ্ছে 7টা প্লেট। এই প্লেটগুলোর মধ্যে 7টার আলাদা আলাদা নাম আছে। তো সেখানে হচ্ছে যদি আমি এভাবে বলি যে এই প্লেটগুলো মুভ করে এবং সেই জায়গায় হচ্ছে মুভ যে করে, এটা ধরেন বছরে বা 2 বছরে হয়তো 100টা নড়ছে বা তার চাইতে কম বা খানিকটা বেশিও হতে পারে। সেই জায়গা থেকে হচ্ছে এই যে নড়তে নড়তে প্লেটগুলো একটা একটা কাছে আসে এবং সেই কাছে আসার পরে আপনার কখনো কখনো একটা প্লেটের সাথে আরেকটা প্লেটের ধাক্কা লাগে। এগুলো যে প্লেটের কথা বলছি, টেকটোনিক প্লেট। তো এই টেকটোনিক প্লেট হচ্ছে ধরেন আমি যদি একটু নামগুলো বলি, যে প্রশান্ত মহাসাগরীয় প্লেট আছে, উত্তর আমেরিকান প্লেট, ইউরেশীয় প্লেট, আফ্রিকান প্লেট, অ্যান্টার্কটিকা প্লেট, ইন্দো অস্ট্রেলীয় প্লেট এবং দক্ষিণ আমেরিকান প্লেট। এই 7টা প্লেটের উপর পৃথিবী। এখন ঘটনাটা কি ঘটেছে, এই যে বললি যে এই হাজার হাজার বছর ধরে পৃথিবীতে এই প্লেটগুলি যে নড়াচড়া করছে, এই নড়াচড়া করতে করতে ইউরেশিয়ান যে টেকটনিক প্লেটটা আছে,
এই প্লেটের নিচে ঢুকে গেছে হচ্ছে ভারতীয় প্লেটটি, এবং এই যে ঢুকে যাওয়ার এই যে দুইটা প্লেটের মধ্যে যে সংঘর্ষটা হলো, ধাক্কাটা লাগলো, এই ধাক্কাটায় 2015 সালের 25 এপ্রিল ভয়াবহ ভূমিকম্প হয়েছে। এটি বলা হয় 7.8 মাত্রার ভূমিকম্প। আবার যে চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার বলে একটা প্রতিষ্ঠান আছে চীনের, তারা আবার বলছে এটা 7.8 মাত্রার না, এটা 8.1 মাত্রা, 8.1 এই মাত্রার ভূমিকম্প হয়েছে। বেসরকারি হিসেবে বলা হচ্ছে প্রায় 9,000 মানুষ মারা গেছেন সেই ভূমিকম্পে। এই 9,000 মানুষের মধ্যে নেপাল সরকারের যেই সরকারি হিসেবটা আছে তার মধ্যে কিছু হিসেব আমার কাছে আছে, আমার কাছে সবটুকু নাই। এর মধ্যে কাঠমান্ডুতে মারা গেছেন 777 জন। ভক্তপুরের কথা একটু আগে বলছিলাম যে মন্দির, বেশ কিছু মন্দির ছিল, সেই মন্দিরগুলো কোনোটা দেয়াল ধসে গেছে, শত শত বছরের পুরনো মন্দিরের দেয়াল ধসে গেছে, কোনো মন্দির পুরোটাই ধসে গেছে, কিছুটা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ভক্তপুরে 224 জন মারা গেছেন, এটি সরকারি হিসেব নেপাল সরকারের। ললিতপুরের কথাও একটু আগে বলেছিলাম আপনাদের, সেখানে 151 জন মারা গেছেন। আরেকটা জায়গা বিকাশ কেন্দ্র, এটাকে মধ্যাঞ্চল, পশ্চিমাঞ্চল, পূর্বাঞ্চল হিসেবে যদি যেটা বলা হচ্ছে, সেই জায়গায় মধ্যাঞ্চল বিকাশ ক্ষেত্রে 1010 জন, 1019 জন মারা গেছেন একটা জায়গাতেই, একটা এলাকায়। পশ্চিমাঞ্চল বিকাশ ক্ষেত্রে মারা গেছেন 209 জন, আর পূর্বাঞ্চল বিকাশ ক্ষেত্রে মারা গেছেন 50 জন। এক বিকাশ ক্ষেত্রে 3টি এলাকা মিলেই যদি আপনি হিসেব করেন তাহলে হচ্ছে প্রায় 1300-র মতো মানুষ মারা গেছেন। এটা তো সরকারি হিসেব। আবার অনেকে আহত হয়েছেন, 5 দিন, 7 দিন, 10 দিন, 1 মাস পরে হয়তো মারা গেছেন, সেগুলো আবার এই হিসেবের মধ্যে নাই। এই তো গেল হচ্ছে বিকাশ ক্ষেত্রের হিসাব। এর বাইরে যদি আপনি আরো কিছু জায়গা ধরেন, ভারতের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী একটা হিসেব দিয়েছিলেন, এটা সম্ভবত 26 বা 26 বা 27 এপ্রিল দিল্লিতে প্রেস কনফারেন্স করে তিনি একটা হিসেব দিয়েছিলেন। সেখানে বলছিলেন বিহারে 56 জন মারা গেছেন, উত্তরপ্রদেশে 12 জন, পশ্চিমবাংলায় 3 জন, রাজস্থানে 1 জন। এটা হচ্ছে 66 জনের কথা ভারত সরকার বলছে, সেখানেও একই অবস্থা, আহত ওদেরও কেউ কেউ পরবর্তী সময় মারা গেছেন, বা কিছু হয়তো প্রত্যন্ত এলাকায়, বিশেষ করে উত্তরপ্রদেশ বা রাজস্থানের কিছু জায়গা, সেই জায়গা হয়তো খবরটাও পাওয়া যায়। চীনে মারা গেছেন, চীনের হিসাবটা আমার কাছে নেই। বাংলাদেশে কয়েকজন মারা গেছেন। তো সেই জায়গা থেকে হচ্ছে ব্যাপারটা এমন যে আবার বাংলাদেশে একজন শিল্পী মারা গেলেন, আমরা মিঠু ভাই বলতাম, খালেদ মাহমুদ। উনি ওনার মৃত্যুটা সরাসরি সেই ভূমিকম্পে, এমনটা না কিন্তু ভূমিকম্পের কারণে। কিভাবে? ভূমিকম্পের কারণে একটি বিশাল পুরনো গাছ, তার ডাল ভেঙেছে কিন্তু পড়ে যায়নি। একদিন পর বা পরের দিন, সম্ভবত 26 বা 27 তারিখ, সেই জায়গা হচ্ছে তিনি রিকশায় আসছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষক। উনি সেই গাছের নিচ দিয়ে যখন তার রিকশাটা যাচ্ছে, সেই সময় ডালটা সেই
বিশাল মোটা, সে ডালটাও অনেক মোটা ছিল, বড় ছিল, সে ডালটা ওনার রিক্সার উপরে পড়ে, উনি তাতে চাপা পড়ে মারা যান। আমার ওই একটা মৃত্যুর কথা মনে আছে। তো সেই জায়গায় হচ্ছে তাহলে নেপালের ভূমিকম্প বাংলাদেশে, নেপালের আর বাংলাদেশের মাঝখানে ভারতের একটা বড় অংশ আছে, বাংলাদেশে এবং ঢাকায় সেই ভূমিকম্পের প্রভাবে আমাদের একজন বরেণ্য চিত্রশিল্পী মৃত্যুবরণ করেন। এটা হচ্ছে সেই 7.8 কিংবা চাইনিজদের ভাষা 8.1 মাত্রার যে ভূমিকম্প, সেই ভূমিকম্পের কথা বললাম। সেই ভূমিকম্পে কাঠমান্ডুতে নেপালের রাজপ্রাসাদ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঐতিহাসিক জায়গাগুলো ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে নেপালের যেই 7টি স্থাপনাকে স্বীকৃতি দিয়েছে, তার মধ্যে 4টি স্থাপনা সেই ভূমিকম্পে ধ্বংস হয়ে যায়। আমি 2014 এপ্রিলে যখন নেপাল যাই, সেই সময় আমি নাগরকোটে যেই মন্দির দেখে এসেছি, নাগরকোটে যে রিসোর্ট এবং আশপাশের বেশ চমৎকার মুখোশ তৈরির একটা জায়গা আছে, বেশ সুন্দর একটা জায়গা, তা পাহাড়ের উপরে। আপনি যখন সেই পাহাড়ি পথ দিয়ে উপরে উঠলেন, সেই রিসোর্টের ওই জায়গাটায় গেলেন, হাতের ডান পাশে রিসোর্ট, তারপর একটা মন্দির আছে। ওই যে বললাম নানান ধরনের তাদের সংস্কৃতি ঐতিহ্যের ধারণ করে এই টাইপের শত শত মুখোশ আছে সেই জায়গায়, মুখোশ বিক্রিও হয় সেখানে। তো আপনি যেখানে গিয়ে গাড়ি থেকে নামলেন, নেমে ডান পাশে হচ্ছে সেই ভবনটি, তার সামনে আবার একটা ছোট ভবন আছে, এর মধ্যে একটা স্কাল্পচার আছে, আমার এই মুহূর্তে এর নামটা মনে নাই, নেপালের একজন অবিসংবাদিত নেতার একটি ভাস্কর্য আছে। তো আপনি গাড়ি থেকে নামলেন, তো এটা হলো ডান দিকে বললাম। নামার পরে বাম পাশে ছোট্ট একটা ডিভির মতো, তার উপরে হচ্ছে আবার আরেকটা মন্দির আছে, সেটা কয়েকশো বছরের পুরনো। ওই মন্দিরের সামনে আমি ছবিও তুলেছিলাম। ওই মন্দিরটিও ধ্বংস হয়ে গেছে। গেল এটি। ভক্তপুরের কথা তো বললামই, এর বাইরে আরো অনেক পর্যটন এরিয়া, অবকাঠামো, রাস্তা, এই জায়গাগুলো নষ্ট হয়ে গেছে। নেপালে একটা খুব চমৎকার বিষয় আছে। বাংলাদেশে যখন একজন টুরিস্ট আসেন, তখন আমরা কি দেখি? লজ্জা লাগে বলতে অবশ্য। আমরা দেখি কি, সেই টুরিস্টকে ঘিরে ভিক্ষুক জড়ো হয়ে গেছে, জামা কাপড় ধরে টানছে, টাকা দাও, ডলার দাও। এটা এক ধরনের, ওনারা খুব বিরক্ত হয় এবং জাতিগতভাবে আমাদের সম্মানটা আসলে তাতে পারে না। এর বাইরে ছিনতাইয়ের শিকার হন, আবার রিক্সা, সিএনজি চালিত অটোরিক্সা, রেন্টেকারের গাড়ি, যা কিছুই আপনি বলেন না কেন, প্রতারিত করেন এই মানুষগুলোকে। এটা অবশ্য পৃথিবীর কম বেশি সব পর্যটন এরিয়াতেই হয়। আমি দেখেছি যে পরে আমি দেওয়ার পরে টের পেলাম আর কি, যে ভুলটা করে ফেলেছি, এবং সে খুব দ্রুত কাজ করেছে। এক আলজেরিয়ান আমাকে বার্লিনে, আমি যেই জায়গাটায় ছিলাম সেখান থেকে আমাকে এয়ারপোর্ট পৌঁছে দিয়েছে। আমাকে যিনি গাড়িতে তুলে দিলেন তিনিও বলেছিলেন যে ভাই ভাড়াটা হচ্ছে 2 ইউরোর মতো হবে। এই তা আমাকে সেখানে হচ্ছে মোটামুটি ধরেন বললো যে তোমার 5 ইউরো এসছে। তা আমি তাকে যখন ইউরো দিলাম, টাকা দিলাম, সে আমাকে বলল যে এর মধ্যে যেতে যেতে নানান কথাবার্তা, আলজেরিয়ানদের উপর কিভাবে নির্যাতন নিপীড়ন হয়েছে, নানান ধরনের কথাবার্তা বলল।
তো সে এখন বার্লিনে এসে জীবন যুদ্ধে নেমেছে, ইত্যাদি ইত্যাদি কথা বলা, সিম্পেথি আদায়ের চেষ্টা করা। তো সেই জায়গায় হচ্ছে আমার কাছ থেকে সে একেবারেই হচ্ছে 10 ইউরো নিয়ে নিল। ধরেন আমি যেই সময়টার কথা বলছি খুব বেশি দিন আগের কথা না, এই 5-6 বছর আগের কথা। বাংলাদেশি টাকায় ধরেন 200 থেকে 204 টাকা মিটারে এসছে। আমার কাছ থেকে প্রায় 1100 টাকার মতো নিয়ে নেব, জাস্ট প্রতারণা। আলজেরিয়ান, কুর্দি, এরা খুব খারাপ। আমি কোনো মানে ভালো ভদ্র মানুষ পাইনি এদের মধ্যে, বিশেষ করে আলজেরিয়ানদের মধ্যে। যাই হোক, পৃথিবীর সব দেশেই এরকম ট্যুরিস্টদের সাথে বিশেষ করে ট্যাক্সি ড্রাইভার এটা করে, তবে এটা কলকাতায় খুব বেশি হয়। তো যাই হোক, বাংলাদেশের পর্যটকদের পর্যটনের কথা বলছিলাম। আমাদের কোনো কিছুই গোছানো না, কোনো কিছুই ট্যুরিস্টদের আকৃষ্ট করার মতো করে রাখা নাই। ট্যুরিস্টদের জন্য যেই সুযোগ সুবিধাগুলো থাকার কথা সেগুলো আমরা কিচ্ছুই না। আমাদের একটা পর্যটন কর্পোরেশন আছে, শুনি গণমাধ্যমে নিউজ হয় মাঝে মধ্যে, লুটপাট, এই সেই হাবি জাবি নানান টাইপের কথাবার্তা। অথচ চমৎকার বাংলাদেশ, আমাদের দেখার মতো কত জায়গা আছে। সারা বাংলাদেশ জুড়েই আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির নানান নিদর্শন আছে। আমাদের কুয়াকাটা আছে, আমাদের কক্সবাজার আছে, সেই কক্সবাজারের মধ্যে আবার টেকনাফ আছে, ইনানি আছে, হিমছড়ি আছে, আমাদের সেন্ট মার্টিন আছে, কুতুবদিয়া আছে, আমাদের সুন্দরবন আছে, আমাদের সোনারগাঁ আছে, সোনারগাঁয়ের পানাম নগরী আছে, আমাদের দিনাজপুরে, বগুড়ায় দেখার মতো প্রচুর জায়গা আছে, কিশোরগঞ্জ আছে, সিলেট আছে, সুনামগঞ্জ আছে, হবিগঞ্জ আছে, যশোর আছে, কত কি আছে আমাদের, মানিকগঞ্জের রাজবাড়ি, ঢাকার আহসান মঞ্জিল, লালবাগের দুর্গ, কত কি। আমরা একটা দুর্ভাগা জাতি, আমরা এগুলো রক্ষণাবেক্ষণ করি না। টিপু সুলতান রোডে, গ্যান্ডারিয়ায় বা পুরনো ঢাকায় শাঁখারী বাজার, তাঁতীবাজার, ইসলামপুর, প্রচুর স্থাপনা ছিল, শেষ হয়ে গেছে। বিউটি বোর্ডিং, সেটাও মানে ঠিক বিউটি বোর্ডিং এ সেই যে ঐতিহ্য সেটাও নাই। তবে সবচেয়ে দুঃখজনক এবং ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে 2 বছর আগে। 450 বছরের পুরনো একটা ভবন ছিল, সেটি ভেঙে ফেলা হয়েছে। কিছু লোভী মানুষ ভেঙে ফেলেছে। 450 বছর আগে পর্তুগিজরা এটি কি তাদের গেস্ট হাউস হিসেবে তৈরি করেছিল। পর্তুগিজ ব্যবসায়ীরা লঞ্চে সদরঘাট নেমে ওখানে এসে 2-3 দিন রেস্ট নিয়ে সারা দেশে ছড়িয়ে যেত ব্যবসার কাজে। পর্তুগিজরা যখন বাধ্য হলো ব্রিটিশদের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যেতে, তখন ব্রিটিশরাও এটাকে গেস্ট হাউস হিসেবে ব্যবহার করেছে। সবশেষ ব্রিটিশরা যখন চলে যায়, ভারত পাকিস্তান দুটা দেশ করে দিয়ে তারা চলে গেল দ্বিতত্ত্বের ভিত্তিতে। পাকিস্তান অংশে পড়লাম আমরা, পাকিস্তানের পূর্ব পাকিস্তান হলো এটা আমাদের এই বাংলাদেশ বা পূর্ব বাংলা। পাকিস্তানিরাও ওই ভবনটাকে সার্কিট হাউস হিসেবে ব্যবহার করলো। পূর্ব পাকিস্তানের প্রথম সার্কিট হাউস কয়েক মাস ছিল, তারপর এটাকে
ঢাকা কলেজিয়েট স্কুলকে দেওয়া হলো, ঢাকা কলেজিয়েট স্কুলের বিশাল সম্পত্তি নিয়ে নেওয়া হলো। কোথাও স্টেট ব্যাংক অফ পাকিস্তান হলো কলেজিয়েট স্কুলের ভবন, আরেকটি ভবন মুসলিম স্কুলকে দিয়ে দেওয়া হলো, গভর্নমেন্ট মুসলিম স্কুল। কিছু অংশ জগন্নাথ কলেজকে দেওয়া হলো, বাংলাবাজার স্কুলের, বাংলাবাজার গার্লস স্কুলের ওখানে কিছু জমি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় অংশ, আমাদের মন্ত্রীপাড়ার মধ্যে বেশ কিছু জায়গা আছে, সব কেড়ে নিয়ে ছোট্ট একটা জায়গায় সদরঘাট মোড়ে এক লয়াল স্ট্রিট রোড, সেই জায়গায় কলেজিয়েট স্কুলে নিয়ে আসা হলো। এবং এই কলেজিয়েট স্কুল হচ্ছে পূর্ব বাংলার প্রথম সরকারি হাই স্কুল। তা আনা তো হলো, সেখানে স্কুল ভবনটি ৭৯ বছর ছিল। এই ৪৫০ বছরের শেষ ৭৯ বছর কলেজিয়েট স্কুল ভবন হিসেবে ব্যবহার হলো। ২০২৩ সালে কিছু লোভী মানুষ, কিছু সরকারি কর্মকর্তা যোগ সাজসে ভবনটি ভেঙে ফেললো, নতুন ভবন নির্মাণের কাজ শুরু করে দিল। বিশ্ব ঐতিহ্যের একটা অংশ হারিয়ে গেল বাংলাদেশ থেকে। তো নেপালিরা কিন্তু এমন না। নেপালিরা তাদের পর্যটনের জায়গাটা যেহেতু তাদের আয়ের মূল উৎস, তারা এটাকে সর্বোচ্চ অগ্রাধিকার খাত হিসেবে দেখে। ২০১৫ বা ২০২৩-এর ভূমিকম্পে যা ক্ষয়ক্ষতি হয়েছে তারা চেষ্টা করেছে এটাকে আবার ঠিক করে নেয়া। ঠিক তেমনটা হবে না যেমনটা আগে ছিল, কিন্তু কিছুটা হলেও করে নেওয়ার চেষ্টা করেছে। আপনি কাঠমান্ডু থেকে নাগরকোট যান, আপনি কাঠমান্ডু থেকে ভক্তপুর যান, পোখরায় যান, আপনি গাড়িতে যাচ্ছেন, পথে যদি আপনার কোনো জায়গা ভালো লাগে আপনি একটু থামলেন, একটু চা খেলেন, একটু গল্প করলেন স্থানীয়দের সাথে, এবং সেই সময় একটা মজার জিনিস দেখবেন। আপনি তো তাদের আঞ্চলিক ভাষা নাও জানতে পারেন, আপনি তো হিন্দি ভাষা নাও জানতে পারেন, তাহলে কথা বলবেন কি করে? নেপাল সরকার আজ থেকে প্রায় ২০ বছর আগে বা তারও কিছু আগে হতে পারে, আমি যে হিসেবটা পেয়েছিলাম সেই হিসেব অনুযায়ী অন্তত ২০ বছর আগে এই যে আপনি বিভিন্ন জায়গায় গাড়ি দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় পাহাড়ি রাস্তা, স্বাভাবিকভাবেই রাস্তার দুপাশে যে বাড়ি ঘরগুলো আছে, পাহাড়ে মধ্যে ছোট ছোট গ্রাম আছে, এই যাওয়ার সময় বা তাদের কারো কারো ওই হাইওয়ের পাশে, রাস্তার পাশে ছোট ছোট দোকান আছে, বা কোথাও টাওয়ার করে দেয়া আছে, সেই টাওয়ারে আপনি উঠে আরো দিগন্ত জুড়ে নানান দৃশ্য দেখবেন, পাহাড় দেখবেন, মেঘ দেখবেন। আপনার সেই টাওয়ারের উপর যখন আপনি থাকবেন, দোতলা তিনতলা সমান টাওয়ার পাহাড়ের উপরেই, দেখবেন যে আপনার নিচ দিয়ে মেঘ ভেসে যাচ্ছে, পাখি উড়ে যাচ্ছে আপনার নিচ দিয়ে। এই টাওয়ারগুলোর পাশে চায়ের দোকান টোকান থাকে, ছোট খাটো কিছু জিনিসপত্র পাওয়া যায়, বিস্কিট টিস্কিট, নেপালি কলা বা অন্যান্য খাবার টাবার, শুকনো খাবার, এগুলো পাওয়া যায়। তো এই যে রাস্তার দুই পাশে যে মানুষগুলো থাকে, অনেকটা দূর দূরে, একদম খুব ঘন বসতিপূর্ণ জায়গা তো না, এই মানুষগুলোকে নেপাল সরকার ওদের ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে ইংরেজি ভাষাটা শিখিয়েছে। ও যদি নিরক্ষরও হয় কিন্তু খুব চমৎকার ইংরেজি জানে। আমাদের তো অনেক শিক্ষিত মানুষ, আমরা ঠিক মতো ইংরেজি বলতে পারি না। আমরা ইংরেজি বলতে না পারার কারণে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যেও আমরা অনেকটা মার খাই। আমাদের ডিপ্লোমেটরাও হচ্ছে ডিপ্লোমেসিটা ঠিক মতো করতে পারেন না ভাষার সীমাবদ্ধতার জন্যে। কিন্তু আপনি নেপাল গিয়ে ট্যুরিস্ট এরিয়াগুলোর একটা বাচ্চার সাথেও কথা বলবেন, দেখবেন সে তার মাতৃভাষার পাশাপাশি চমৎকার ইংরেজি জানে। মোটামুটি ৫-৭ বছর বয়সের যে কোনো বাচ্চা
আপনার সাথে চমৎকার ইংরেজিতে কথা বলবে, আপনাকে আপনার রুট সম্পর্কে বলবে, ওখানকার অন্যান্য পরামর্শ আপনি চাইলে আপনি আগে সে তার মতো করে যতটুকু পারে বোঝাবে। আর যারা একটু বয়সে বড় তারা আপনাকে খুব ভালো গাইড করতে পারবে যে আপনি এখানে যান, ওখানে যান, এই জায়গায় এটা আছে, ওটা আছে। তবে আরেকটা জিনিস এখানে লক্ষণীয়, তারা আপনাকে যেই পরামর্শগুলো দেবে সেই পরামর্শগুলোর ক্ষেত্রে আপনি অবশ্যই মানে একটা পরে টের পাবেন যে ওখানে আপনার কাছ থেকে হচ্ছে কিছু ডলার রেখে দেবে, সে নিজে না রাখুক, সে একটা প্রতিষ্ঠানের কথা বলবে যে অমুক জায়গায় গেলে এটা পাবেন, ঠিক আছে আপনি ওখানে যাবেন, কেনাকাটা করবেন বা 2 দিন থাকবেন, আপনি তার দেশে ডলার রেখে আসবেন। এটা হচ্ছে বড় কথা। আমরা যেমন চিন্তা করি সুযোগ পেলেই ডলারটা নিজের পকেটে ঢোকানো, ওরা ভাবে না। ওরা ভাবে আমার দেশে যদি ডলারটা থাকে ওটা আমার উন্নয়নের জন্য, আমার জন্য কাজে লাগবে। দুর্গম এলাকাগুলোতেও তাদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে, যে বাংলাদেশ যে বিদ্যুৎ আনার যে প্রক্রিয়াটা শুরু করেছিল, কিছু আসছেও ভারতের উপর দিয়ে, তো সেই জায়গায় ওদের রিমোট এলাকাগুলোতে বিদ্যুৎ আছে, ওদের সুপেয় পানির ব্যবস্থা আছে। শুধু পাহাড়ি ঝর্ণার উপরেই তারা নির্ভরশীল না, ওদের পড়াশোনার জায়গাটা ওরা ঠিক করছে। একটা সময় বাংলাদেশে প্রচুর নেপালি আসতো মেডিকেল কলেজে পড়ার জন্য, এখন কিন্তু খুব বেশি আসে না। ওরা ওই জায়গাটা তৈরি করে নিয়েছে। ওখানে নেপালের খুব কান্তিপুর ওদের একটা বেশ বড় মিডিয়া হাউস, ডেইলি কান্তিপুর ইংরেজি ভাষায়, ওদের হিন্দি ভাষায় আছে, 3টা ভাষায় যতদূর মনে করতে পারি, 3টা ভাষায় এই ডেইলি কান্তিপুর পত্রিকাটা বেরোয়। তাদের নিজস্ব টেলিভিশন স্টেশন আছে, রেডিও স্টেশন আছে। এর একটা বড় অংশই এখন কি অবস্থা আমি জানি না, মূলত এর নেতৃত্বে ছিলেন মাওবাদীরা। তারা বিশাল মিডিয়া হাউস করেছে। এই মিডিয়া হাউসগুলোও কিন্তু নেপালের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখে। ফেক নিউজ দেওয়া, রাজনৈতিক নিউজ তারা করে, পক্ষপাতিত্ব যে একেবারে করে না আমি সেটাও বলবো না, তাদের মতাদর্শগত জায়গাটাকে হাইলাইট করার চেষ্টা করে, কিন্তু গুজব রটানো, মিথ্যাচারের জায়গা আমাদের মতো না, পেশাদারিত্বের জায়গাটা আছে। সেই কান্তিপুরের অফিসে যদি যান, বেশ সুশৃঙ্খল একটা জায়গা। আমি বলবো যে বাংলাদেশ এবং ভারতে আমি এমন মিডিয়া কমপ্লেক্স দেখিনি। হ্যাঁ, কেউ বলতে পারেন যে আমাদের এখানে বসুন্ধরা একটা সার্কেলের মধ্যে অনেক লোক, আমি বলি যে না, ওই জায়গা জুড়ে অতটা গোছানো সাজানো সেটা না। হ্যাঁ, বসুন্ধরার ইস্ট ওয়েস্ট মিডিয়ার ওখানে গেলে আপনি অর্থবিত্তের ঝনঝনানিটা দেখতে পারবেন, রুচিশীলতা পাবেন না, শিক্ষার জায়গাটা পাবেন না। তো সেটা হচ্ছে আপনি কান্তিপুরে কমপ্লেক্সে ঢুকলে আপনি যেটা পাবেন। তারপর তাদের ওই যে বললাম যে ভূমিকম্পে, বিশেষ করে 2015 ভূমিকম্পে ওরা একেবারেই শেষ হয়ে গেছে, ওদের ঘুরে দাঁড়াতে আবার প্রচুর সময় লেগেছে। আমি জাস্ট হচ্ছে কিছু জায়গার কথা যদি আপনাকে এখন বলি, যে নেপালি একজন ঐতিহাসিক মানে ইতিহাস নিয়ে কাজ করেন আছেন পুরুষোত্তম লোচন শ্রেষ্ঠ। আমি তার হিসেবে যদি বলি যে কাঠমান্ডুর শহরতলি এলাকায় যে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে স্বীকৃত ছিল, যে অধিকাংশ সৌধগুলো একেবারে ধ্বংস হয়ে গেছে।
এবং এগুলো আবার যে নতুন করে বানাবে, নতুন করে ওটা সংস্কার করবে, কোনো সুযোগ নেই, একেবারেই শেষ। কাঠমান্ডুর যে দরবার ক্ষেত্রে যে ভবন বা সৌধগুলো ছিল, এগুলো শেষ হয়ে গেছে, নাই। 1832 সালে, মানে এখন থেকে প্রায় 200 বছর, ধরেন 7 বছর কম, 193 বছর আগে মিনার তৈরি হয়েছিল ধরহরা। এই ধরহরা মিনার ধ্বংস হয়ে যায়, এবং সেই যে ধরহরা মিনারটা ধ্বংস হয়ে যায় যখন, ওই 25 এপ্রিল, তখন সেই জায়গায় প্রায় 200 জন মানুষ মারা গেছে। 2015 25 এপ্রিল। জানকী মন্দিরের উত্তর ভাগ, তারপরে পাটন দরবার ক্ষেত্র, মনকামনা মন্দির, এগুলো অনেকাংশেই ক্ষতিগ্রস্ত হয়েছে। এর বাইরে আপনি যদি ধরেন এই যে কাষ্ঠমণ্ডপ, পঞ্চতলে মন্দির, দশাবতার মন্দির, কৃষ্ণ মন্দির, শিব পার্বতী মন্দিরের দুটা দেয়াল, এটা হচ্ছে ভক্তপুরে কথা বলছি, দুটা দেয়াল এবং ওখানকার কিছু মন্দির স্থাপনা, এগুলো ধ্বংস হয়েছে। কুমারী মন্দির, তলেজু ভবানী, জয় বাগেশ্বরী মন্দির, পশুপতিনাথ মন্দির, স্বয়ম্ভুনাথ ও বোধনাথ স্তূপ, রানী পক্ষীর রত্ন মন্দির। রানী পক্ষীর রত্ন মন্দিরটা অবশ্য আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যটন অঞ্চলের মধ্যে যদি আরো ধরি, যে চাঁদ নারায়ণ মন্দির, যোগ নরেন্দ্র মল্লের মূর্তি, তলেজু মন্দির, হরিশঙ্কর ও উমা মহেশ্বর মন্দির, তারপর হচ্ছে মছেন্দ্রনাথ মন্দির, এগুলো ধ্বংস হয়েছে। এর বাইরে যদি আরো কিছু জায়গা আমি স্মরণ যদি করতে পারি, যদি ভুল করে না থাকি, সেই ক্ষেত্রে ধরেন কিছু জায়গা আছে যে ধরেন কি বলবো, যে ত্রিপুরেশ্বর অঞ্চলে আছে কালময়চন ঘাট মন্দির, ওটা একদম সম্পূর্ণ শেষ হয়ে গেছে, ওটার নাই। নামগুলো আসলে আমাদের জন্য একটু আনকমন তো, আর এগুলো নিয়ে তো রেগুলার চর্চাও করা হয় না। আর আমি ধরেন এই জায়গাগুলো ধ্বংস হওয়ারও 1 বছর আগে প্রায় জায়গাগুলোতে গিয়েছিলাম, সেটা ধরেন 11 বছর আগের কথা। তো এই 11 বছরের স্মৃতি থেকে আবার আরেকটা বিষয় আছে এখানে, যে চেষ্টা করছি আপনাদেরকে নির্ভুল তথ্য দেয়ার, স্মৃতি থেকে বলতে গিয়ে যেন আবার ভুল তথ্য না দেই। তো সেই জায়গা থেকে হচ্ছে বলতে গিয়ে হয়তো আমার ঠিক ধারাবাহিকতার জায়গাটা বা মাঝে মধ্যে একটু বেঁধে যাওয়ার জায়গাটা, এটা আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যেটি বলছিলাম যে ত্রিপুরেশ্বরের কালমৈচন ঘাট মন্দির তো সম্পূর্ণভাবে ভেঙে গেছে, সেটা বললামই। এর বাইরে আছে ত্রিপুরা সুন্দরী মন্দির, অনেকাংশেই ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছুটা আছে, ওটা আসলে থাকার মতো বলা যায় না, কিন্তু ওটা সংস্কার যোগ্য ছিল। ভক্তপুর অঞ্চলের আরেকটা ছিল ফাঁসি দাওয়া মন্দির, চারধাম মন্দির, সপ্তদশ শতাব্দীতে আরেকটা মন্দির তৈরি হয়েছিল, বৎসল দুর্গা মন্দির।
আহ, এটা আসলে ঠিক সম্পূর্ণ ধ্বংস হয়েছে কিনা আমি কনফার্ম না, তবে আমার ধারণা আহ, বহুলাংশেই এটি ধ্বংস হয়েছিল, ক্ষতিগ্রস্ত হয়েছিল। এছাড়া গোর্খা দরবার, আহ, আমরা যেটা আঞ্চলিকতার জায়গা থেকে বা যেভাবে ভুল শিখেছি হয়তো আমরা আমাদের বড়দের কাছ থেকে, গোর্খা বলি যেটা, সেই গোর্খা দরবার, পালনচাক, ভগবতী, চুড়িয়ামি, রানীমহল, ভীমসেন স্থান, নোয়াকোট দরবার, এই যে এগুলো কথা বললাম, কোনোটা আংশিকভাবে, কোনোটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। আহ, এর মধ্যে হচ্ছে সেই সময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আহ, মানুষ উদ্ধার তৎপরতা এসেছে, নানানভাবে সহযোগিতা করেছে। আহ, আমার মনে আছে আমি তখন একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলের হেড অফ নিউজ। সেই সময় আমরা সংবাদের মাধ্যমে এবং নিজেরাও নানানভাবে নেপালের জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম। তো শুকনো খাবার, বিশেষ করে চিড়া, গুড়, কাপড়টা আমরা খুব বেশি দেনি, কারণ অনেকেই কাপড় নিয়ে ইয়ে করেছিলেন। তারপর হচ্ছে ইয়ে ছিল তাঁবু। আমরা প্রায় 300 তাঁবু দিয়েছিলাম। তাঁবু প্রায় 10 বস্তার মতো চিড়া, 1 বস্তার মতো গুড়, স্যালাইন, খাবার স্যালাইন, এভাবে আমরা বেশ কিছু সামগ্রী দিয়েছিলাম। আমাদের মধ্যে অবশ্য তখন ইয়ে ছিলেন, অনেকে বলেছিলেন যে আমরা এটা নেপাল গিয়ে দিয়ে আসতে পারি কিনা। তো সেই ক্ষেত্রে আমার একটা কথা ছিল যে এই যে আমরা যদি 4-5 জনের একটা টিমও যাই, এই যে 4-5 জনের টিমের আসা যাওয়ার যে খরচ, এটা আসলে ব্যয় করা ঠিক হবে না। কেন ঠিক হবে না? কারণ আমাদের বরং এই যে যাতায়াত খরচেরও যদি যে টাকাটা, আসা যাওয়ার খরচটা যেটা হবে, একদম কম করেও যদি ধরি যে আমরা মানবিক কাজে যাচ্ছি, আমাদেরকে সেইভাবে সাপোর্ট দিচ্ছে কেউ কেউ, ট্রান্সপোর্টের জায়গাটা, এয়ারের কথা যেভাবে বলি না কেন, যে 5 জন মানুষ গেলে যদি 20,000 টাকা করেও ধরি, 1 লাখ টাকা। এই 1 লাখ টাকায় বরং আমরা আরো কিছু তাঁবু দেই, এই 1 লাখ টাকায় বরং আমরা কিছু চিড়া কিনি, কিছু ওষুধ কিনি, জীবন রক্ষাকারী ওষুধ কিনি, কিছু স্যালাইন দিই। তো গিয়ে অপচয় করার কোনো মানে হয় না। ফেসবুকে একটা গ্রুপ খুলেছিলাম আমরা, ভলান্টিয়ার ফর নেপাল ডিজাস্টার এই নামে। গ্রুপটা এখনো আছে। আমরা সেই গ্রুপে কোভিডের সময় কাজ করেছি, বা এই ধরনের নানান সময় প্রয়োজন হলে আমরা সেই গ্রুপটাকে এখনো ব্যবহার করি। আমরা এই যে তাঁবু, চিড়া, গুড়, ওরাল স্যালাইন, অন্যান্য কিছু ঔষধ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, এগুলো সব নিয়ে আমরা পরে ঢাকায় নেপাল এমবেসিতে দিয়ে এসেছিলাম। আমার মনে আছে সেই সময় নেপাল এমবেসিতে ডেপুটি অ্যাম্বাসেডর যিনি ছিলেন, সাম নারায়ণ, আমার পুরো নামটা মনে নেই, উনি খুব চমৎকার বাংলা জানতেন। উনি একসময় বাংলাদেশের লেখাপড়াও করেছেন। আর নেপালে আমাদের একজন বন্ধু আছেন, মনোরথ শাহ, তার মাধ্যমে আমরা কিছুটা সহযোগিতা করেছিলাম। এর বাইরে আরেকজন আছেন, বাংলাদেশেই থাকেন এখন, তার দাদা বাংলাদেশে চলে এসেছিলেন, সেটাও 47-এর আগের কথা। তার সাথে আমার নেপালে পরিচয়, ওখানেই বন্ধুত্ব, ধনরাজ পিল্লাই।
একদম নেপালের দুর্গম এলাকায় তার বাড়ি। এখনো সেখানে হচ্ছে যেই পর্যন্ত বাস যায়, বাস থেকে নামার পরও 4-5 দিন পায়ে হেঁটে তার গ্রামে যেতে হয়। মানে গ্রাম পর্যন্ত, মানে বাস তো দূরের কথা, সাইকেল চালিয়েও যাওয়ার সুযোগ নেই। সেই ধনরাজ পিল্লাইয়ের মাধ্যমে আমরা কিছুটা সহায়তা সে সময় আমরা পাঠিয়েছিলাম নেপালে। তো যাই হোক, নেপাল ভ্রমণ নিয়ে কথা বলতে গিয়ে অন্য অনেক প্রসঙ্গে কথা বলেছি, বাংলাদেশের পর্যটন নিয়ে কথা বলেছি। তো নেপাল পর্যটকদের জন্য আদর্শ একটি জায়গা। আমার তো মনে হয় যে খুব স্বল্প খরচে কোথাও যদি ঘুরতে চান, নেপালটাকে বেছে নিতে পারেন। মানুষরা আন্তরিক, আবার আপনি কাঠমান্ডুতেও অনেক দোকান পাবেন যেখানে আপনি বাংলাদেশি টাকা দিয়েও কেনাকাটা করতে পারবেন। বাংলাদেশের মানুষকে তারা বন্ধু ভাবে, ভালোবাসে। আমাদের নেপাল বাংলাদেশের এই বন্ধুত্ব রাষ্ট্রীয় পর্যায়ে এবং ব্যক্তি পর্যায়ে অটুট থাকুক, সে প্রত্যাশা রেখে আজকে আলোচনা এখানেই শেষ করছি। আগামীতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আসব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে পথ চলুন।